প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ এই বিশেষ দিনের প্রতিদিনের রবীন্দ্রনাথ আপনাদের সামনে আমরা নিয়ে এলাম, পড়েছি আজকে এই বিশেষ দিন প্রতিদিনের রবীন্দ্রনাথে। আজকে আমরা তাই আলোচনাও করব, কারণ আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস এবং এই জন্মদিন পালন, তার সবথেকেও বড় কথা এই যুব দিবস হিসেবে পালন, এবং যেখানে আমাদের যুব সমাজকে উজ্জীবিত করেছিলেন তিনি, এবং তার প্রত্যেকটি বাণী আমাদের কিন্তু একেবারেই পথ চলার সাথী বলতে পারি। এবং তার সঙ্গে বিশ্বকবির একসঙ্গে আমাদেরকে উদ্দীপনা, আমাদের মনের ভিতর জাগানোর জন্য তার সাহিত্য, তার গান, তার আবৃত্তি, তার কবিতা, তো সমস্ত কিছু সৃষ্টির মধ্যেই তা লুকিয়ে রয়েছে। তাই আজকের বিষয়বস্তু, আজকের এই স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং তার সঙ্গে যুব দিবসকে উপলক্ষ করে ভারতীয় জাতীয়তাবাদে স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ, আমরা এই নিয়ে পথ চলবো। আজকের এই বিষয়বস্তু, এই তথ্য নিয়ে থাকবো, এবং আমাদের এই অনুষ্ঠানকে আরও সুন্দর সুসজ্জিত করার জন্য আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু আগেই বললাম যে আজকে অনেক তথ্য আরও বেশি সংযোজিত হবে। ডক্টর অংশু সেন, অনেক অনেক সুপ্রভাত। সুপ্রভাত। এবং অবশ্যই গান তো শুনবই ওনার সুন্দর কণ্ঠস্বরে, তার সঙ্গে শুনবো কিন্তু তথ্য, আর আমাদের যন্ত্রণের সঙ্গে শিল্পীদেরও সুপ্রভাত জানাবো। কিবোর্ড পিয়ানোতে অভিজিৎদাকে সুপ্রভাত জানাবো, এবং তার সঙ্গে তবলায় মৃগাঙ্কদাকে সুপ্রভাত, ডক্টর বাডি বিক্রমকে সুপ্রভাত, আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানি, এবং আমাদের বৃহত্তর পরিবারের সদস্য আপনাদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের বিষয়বস্তু ভারতীয় জাতীয়তাবাদে স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ, এবং ডক্টর অংশু সেন আমাদের সঙ্গে রয়েছেন। একদম আমরা যেমন গান দিয়ে শুরু করি, গান দিয়ে শুরু করে তথ্যে আসছি। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকের তরে সোনার ঘাটে আলোক ভরে, কাহার অভিষেকের তরে সোনার ঘাটে আলোক ভরে। উষা কাহার আশিস বহি হলো আধার পার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা। বহু যুগের উপহারে বরণ করি নিল কারে, বহু যুগের উপহারে বরণ করি নিল কারে। কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার।
ভারতীয় জাতীয়তাবাদে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ আমাদের আজকের তথ্য। এই জাতীয়তাবাদ নিয়ে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ দুজনেরই অগ্রণী ভূমিকা ছিল, যদিও দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। স্বামী বিবেকানন্দের নজরে জাতীয়তাবাদ কি? আধ্যাত্মিকতা, সংস্কৃতির পুনর্জাগরণের মেলবন্ধন বা তার নির্ভরশীলতায় তার এই ভারতীয় জাতীয়তাবাদকে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ধর্ম, তার সঙ্গে ঐতিহ্য, তার একটা ঐক্যবদ্ধতা। স্বামী বিবেকানন্দের এই চিন্তাভাবনা যুব সমাজকে আপামর ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছে। তার পাশে বিশ্বকবির কথা বলবো, যিনি একেবারেই সরাসরি কখনো স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করেননি সশরীরে, কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন তার সাহিত্য চেতনার মাধ্যম দিয়ে, তার লেখনীর মাধ্যম দিয়ে। তার কাছে এই জাতীয়তাবাদ ছিল অবশ্যই বিশ্বজনীন, মানবতাবাদী, যেখানে শিক্ষা, সংস্কৃতি, জাতীয় চেতনার প্রসার তিনি ঘটিয়েছিলেন তার সৃষ্টিশীলতার মাধ্যম দিয়ে। এবং অবশ্যই সংকীর্ণ জাতীয়তাবাদের বিরোধিতা করেছিলেন বরাবর রবীন্দ্রনাথ। তাই আন্তর্জাতিক মেলবন্ধনের কথাও তিনি বলেছিলেন। দেখি কি অদ্ভুতভাবে স্বামী বিবেকানন্দ কিন্তু সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছে। কেন সর্বধর্ম এলাম? বঙ্গভঙ্গ যখন সংগঠিত হয়েছিল তখন কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য মনীষীদের সঙ্গে স্বামী বিবেকানন্দ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ, যেখানে এই যে একটা সাম্প্রদায়িকতার একটা গন্ধ, রাজনীতির গন্ধ, যেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, সেখান থেকে কিন্তু উৎখাত করা হয়েছিল চিন্তাভাবনাকে। আমরা এরমভাবেই এগোবো। আমার মনে হয় আমি একেবারেই ডাক্তারবাবুর কাছে যাব, যে এই যে চিন্তাভাবনা অদ্ভুতভাবে দুজনের মিলেমিশে একাকার। একদমই তাই। এখন রবীন্দ্রনাথ বলেছেন, আধুনিককালে ভারতবর্ষে বিবেকানন্দ একটি মহৎ বাণী প্রচার করেছিলেন, যেটি কোনো আচারগত নয়। তিনি দেশের সকলকে ডেকে বলেছিলেন, তোমাদের সকলেরই মধ্যে ব্রহ্মের শক্তি, দরিদ্রের মধ্যে দেবতা তোমাদের সেবা চান। এই কথাটি যুবকদের চিত্তকে সমগ্রভাবে জাগিয়েছে। তাই এই বাণীর ফল দেশের সেবায় আর বিচিত্রভাবে বিচিত্রতাকে ফেলেছে। তার বাণী মানুষকে যখনই সম্মান দিয়েছে তখনই শক্তি দিয়েছে। সেই শক্তির পথ কেবল এক ঝোঁকা নয়, তা কোনো দৈহিক প্রক্রিয়ায় পুনরাবৃত্তির মধ্যে পর্যবসিত নয়, তা মানুষের প্রাণ মনকে বিচিত্রভাবে প্রাণবান করেছে। বাংলাদেশের যুবকদের মধ্যে যেসব দুঃসাহসিক অধ্যাবাসের পরিচয় পাই, তার মূলে আছে বিবেকানন্দের সেই বাণী, মানুষের আত্মাকে যা ডেকেছে, আঙুলকে নয়। একদমই তাই। এবং স্বামী বিবেকানন্দ আজকেও আমরা বলি, কিন্তু বলি এটাই দুর্ভাগ্য, যে ওঠো জাগো, লক্ষ্যে পৌঁছানোর জন্য এগিয়ে চলো, যতক্ষণ না তুমি লক্ষ্যে পৌঁছচ্ছ। এই যে তার মানে একটা কি বলবো, যুব সমাজকে ঠেলে দেওয়া, তাদের দায়িত্বভার আমাদের মানে ভারতকে, অর্থাৎ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা গুরু দায়িত্ব, সেইটা যেমন আমার মনে হয় তার কর্মকাণ্ডের মধ্যেও ছিল। তার একটা বাণী শুধু নয়, তিনি যখন বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করেছেন স্বামী বিবেকানন্দ, সেই সময়ে গিয়েও আজকে শিকাগোর জায়গার থেকে শুরু করে আমি বলবো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটি শব্দের ওনার কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ লুকিয়েছিল। ভারতের জাতীয়তাবাদীর ক্ষেত্রে শুধু নয়, আজকে ভারতীয় জাতীয়তাবাদের কথা বলছি, আজকে 2026 এই দাঁড়িয়েও কিন্তু আমাদের এই বাণীগুলোর প্রয়োজনীয়তা আছে। এবং আমরা যেটাকে অনেক পিছনে ফেলে চলে এসেছি, শুধুমাত্র 12ই জানুয়ারি পালন করা বা জন্মতিথি পালন করা নয়, বা রবীন্দ্রনাথকে স্মরণ করা নয়। আমার মনে হয় তাদের যে চিন্তাভাবনা, বিশ্বজনীনতা বা মানবতাবাদ, এই জায়গাটাকে যদি জাগিয়ে রাখতে পারি, তাহলে বোধহয় আর আমাদের এই হানাহানি, সেই বাংলাদেশ আর তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে এই ভাগাভাগির জায়গাটা বোধহয় তৈরি হয় না। যাই হোক, প্রতিটি দিনই জাতীয় যুব দিবস, প্রতিটি দিনই রবীন্দ্র জয়ন্তী, এই কথাটা যদি আমরা স্মরণ করি, তাহলে আমরা এবং প্র্যাকটিক্যালি মানে জীবনক্রমে যেটা আমরা যদি ব্যবহার করতে পারি, যেমন স্বামীজি বলেছিলেন প্র্যাকটিক্যাল বেদান্ত, এবং সেটা আমাদের কাজে কলমে দেখাতে হবে। সুতরাং সেই কথাটি স্মরণ রেখে আমাদের এগোতে হবে। একদম বাস্তব। আমরা যাব পরে গানে। স্বামীজির সঙ্গীত প্রীতির কথা আমরা সবাই জানি, এবং পরে একটি গান গাইছি আমি। সেই গানটি হলো তাহারে আরতি করে চন্দ্রতপন। স্বামীজি সৃষ্টি বিষয়ক
এক রূপ অরূপ নাম বরণ গানটির ভাবতত্ত্বের সঙ্গে রবীন্দ্রনাথ রচিত এই গানের ভাবতত্ত্বের একান্ত মিল পাওয়া যায়। প্রথমে স্বামীজি কবিতাটা একটু পাঠ করে শোনাচ্ছি। একদম। সৃষ্টি এক রূপ অরূপ নাম বরণ, অতীত আগামী কালহীন, দেশহীন সর্বহীন, নেতি নেতি বিরাম যথায়, সেথা হতে বহে কারণ ধারা, ধরিয়ে বাসনা বেশ উজ্জ্বলা। গরজি গরজি উঠে তার বাড়ি, অহমহমিতি সর্বক্ষণ, সে অপার ইচ্ছা সাগর মাঝে, অযুত অনন্ত তরঙ্গ বারাজে। কতই রূপ কতই শপতি, কত গীতি স্থিতি কে করে গণন, কোটি চন্দ্র কোটি তপন, লোভিয়ে সেই সাগরে জনম। মহাঘোর রোলে ছাইল গগন, করি দশদিক জ্যোতি মগন। তাহে বসে কত জড় জীব প্রাণী, সুখ দুঃখ জরা জনম মরণ। সেই সূর্য তারই কিরণ, যেই সূর্য সেই কিরণ। তাহারে আরতি করে চন্দ্র তপন, দেব মানব বন্দে চরণ। আশিন সেই বিশ্ব শরণ, তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন। অনাদিকাল অনন্ত গগন, সেই অসীম মহিমা মগন। অনাদিকাল অনন্ত গগন, সেই অসীম মহিমা মগন। তাহে তরঙ্গ উঠে সঘন, আনন্দ নন্দ নন্দ রে তারে আরতি করে চন্দ্র তপন। হাতে লয়ে ছয় ঋতুর ডালি, পায়ে দেয় ধরা কুসুম ঢালি। হাতে লয়ে ছয় ঋতুর ডালি, পায়ে দেয় ধরা কুসুম ঢালি। কতই বরণ কতই গন্ধ, কত গীত কত ছন্দ রে তারে আরতি করে চন্দ্র তপন। বিহগ গীত গগন ছায়, জল গায় জল ভিগায়। মহাপবন হর্ষে ধায়, গাহে গিরি কন্দরে। বিহগ গীত গগন ছায়, জল গায় জল ধিগায়। মহাপবন হর্ষে ধায়, গাহে গিরি কন্দরে। কত কত শত ভক্ত প্রাণ, হেরিছে পুলকে গাহিছে গান। কত কত শত ভক্ত প্রাণ, হেরিছে পুলকে গাহিছে গান। পূর্ণ কিরণে ফুটিছে প্রেম, টুটিছে মোহ বন্ধুরে তারে আরতি করে চন্দ্র
তপন দেহ মানব বন্দে চরণ আসেন সে বিশ্ব শরণ তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন ভারতের মূল শক্তি লুকিয়ে রয়েছে তার আধ্যাত্মিকতায় এবং ধর্মে। যেখানে এই আধ্যাত্মিকতার উন্মেষ ঘটানোর জন্য তিনি বিশ্বাস করতেন বেদান্ত দর্শন এবং ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণ। স্বামী বিবেকানন্দর এই আধ্যাত্ম চেতনা শুধুমাত্র তার উপলব্ধি শক্তি বললে ভুল হবে, তার সঙ্গে তিনি গর্ব করতেন আমাদের ভারতের এই সংস্কৃতি, এই ধর্মের মেলবন্ধনে। অবিভক্ত ভারতবর্ষ, সেখানে অবশ্যই সর্বধর্মকে নিয়ে এগিয়ে চলা, প্রত্যেকটি ধর্মের অন্তর্নিহিত যে নির্যাস রয়েছে, যে ধনাত্মক নির্যাস রয়েছে, সেই নির্যাসে আমরা পরিপূর্ণ। স্বামী বিবেকানন্দ সেই নির্যাসে গর্বিত হতেন এবং এটি তিনি গোটা ভারতবাসীর মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন যে হ্যাঁ, ভারতবাসী তোমরা যুব সমাজ যারা আগামী দিনে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, যার মূল ভিত হচ্ছে তোমরা। আজকে শুধুমাত্র স্বামীজিকে স্মরণ করে, যুব দিবস পালন করে, তার যে এই চিন্তাভাবনা, তার যে অতীত দেখা থেকে ভবিষ্যৎ দেখা, অতীত থেকে তার মানে ভারতের যে ঐতিহ্য, অতীত এবং তার বর্তমানে আগামী দিনে কি হতে পারে, এই যে তার দৃষ্টিভঙ্গি, দর্শন, সেটাতে কিন্তু আজকে আমরা সত্যি অনেকটাই এগিয়ে চলার শক্তি পাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ, যিনি দেখুন বারবারই করে বলছেন চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, অর্থাৎ এখানেও তিনি বলছেন মাথা উঁচু করো, এগো। ঠিক যেমন স্বামী বিবেকানন্দ বলছেন ওঠো, জাগো, লক্ষ্যে পৌঁছো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ তুমি থেমো না। বিশ্বকবির সৃষ্টিতেও কিন্তু আমার মনে হয় একই বার্তা, একই বাণী কিন্তু। ঠিক এই যে গানটা আমরা শুনলাম, তার সঙ্গে স্বামীজির যে বক্তব্য, তার যে লেখা, অদ্ভুতভাবে মেলবন্ধন। গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক। একদম তাই, একেবারেই। আমরা আবার আপনার কাছে যাব। এই চিন্তানায়ক বিবেকানন্দ থেকে কিছু অংশ, কিছু উদ্ধৃতি আমি বলছি। চিন্তানায়ক বিবেকানন্দ, এই সুভাষচন্দ্র বসু লিখেছেন, চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি কল্পনা করিতে পারি না। মহাত্মা গান্ধী লিখেছেন, তার রচনাবলী আমি অত্যন্ত মনোযোগ সহকারে অনুশীলন করেছি এবং সেগুলি পাঠ করার পর আমার মাতৃভূমির প্রতি ভালোবাসা সহস্রগুণ বেড়ে গিয়েছে। মানে কতটা উপলব্ধি শক্তি ছড়িয়েছে। স্বয়ং রবীন্দ্রনাথ বলতেন, ভারতকে জানতে গেলে বিবেকানন্দকে জানো। এবং কত বড় কথা, আজকে আমরা বললে আমাদের সত্যি আমরা এইটা অনুভব করি যে এই দুই মনীষী শুধু নয়, এরকম অনেক মনীষীর মধ্যে আমরা যেহেতু আজকে দুজন আমরা নির্বাচিত অংশ, আমাদের স্বামী বিবেকানন্দ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ সর্বদা আমাদের সঙ্গে, আমাদের ভিতরে ওই জাগরণটা তৈরি করে যে হ্যাঁ, আমাদের এই শিকড়টা রয়েছে দেশের মধ্যে এবং আমাদের এগিয়ে যেতে হবে, পিছলে চলবে না, ভয় পেলে চলবে না, বাধা অতিক্রম করতে হবে। একেবারে তাই। স্বদেশ পর্যায়ের একটি গান পরিবেশন করি। আপনি অবসলি তবে বল দিবি তুই কারে, আপনি অবসলি তবে বল দিবি তুই কারে, আপনি অবসলি উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে, আপনি অবসলি তবে বল দিবি তুই কারে, আপনি অবসলি। করিস নে লাজ, করিস নে ভয়,
আপনাকে তুই করে নে জয়, করিস নে লাজ, করিস নে ভয়। আপনাকে তুই করে নে জয়, সবাই তখন সাড়া দেবে, ডাক দিবি তুই যারে। আপনি অবসলি তবে বল দিবি তুই কারে, আপনি অবসলি। বাহির যদি হলি পথে, ফিরিস নে আর কোনো মতে। থেকে থেকে পিছন পানে চাস নে বারে বারে। বাহির যদি হলি পথে, ফিরিস নে আর কোনো মতে। থেকে থেকে পিছন পানে চাস নে বারে বারে। নেই যে রে ভয় ত্রিভুবনে, ভয় শুধু তোর নিজের মনে। নেই যে রে ভয় ত্রিভুবনে, ভয় শুধু তোর নিজের মনে। অভয় চরণ স্মরণ করে বাহির হয়ে যারে। আপনি অবসলি তবে বল দিবি তুই কারে, আপনি অবসলি। উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে। আপনি অবসলি তবে বল দিবি তুই কারে, আপনি অবসলি তবে বল দিবি তুই কারে, আপনি অবসলি। স্বামী বিবেকানন্দ যুব সমাজকে একত্রিত করার জন্য তিনি এগিয়ে চলেছিলেন সেই সময়, এবং এই যুব সমাজকে একত্রিত করে জাতি গঠনে তিনি বলেছিলেন যে যুব সমাজকে আমরা যদি একত্রিত করতে পারি তাহলে আমাদের সামগ্রিক জাতি গঠনের মূল ভিত তৈরি হতে পারে। যার জন্য আমরা বলি যে আমাদের এই প্রজন্মে এগিয়ে চলা প্রজন্ম অর্থাৎ আগামী প্রজন্ম, সেই আগামী প্রজন্মের উপর আমাদের দায়ভার দিয়ে যেতে হবে। কিন্তু দায়ভার দিয়ে যাওয়াটা বড় কথা নয়, সবথেকে বড় বিষয় হচ্ছে আমি কি দিচ্ছি। আজকে স্বামী বিবেকানন্দ যা দিয়ে গিয়েছেন আমাদের জন্য, যখন আজকেও তার বাণী আমরা শুনি, তার লেখনী আমরা পড়ি, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে এই জাতি গঠনের বার্তা। প্রত্যেকটি বাক্যের মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের এগিয়ে চলা বা যুব সমাজকে উজ্জীবিত করার বার্তা। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ যেখানে তিনি ভালোবাসার কথা বলেছেন, ভালোবাসা, শ্রদ্ধা এবং মানুষের হৃদয়ের সঙ্গে মানুষের হৃদয়ের আত্মিক বন্ধন, যা আমাদেরকে কিন্তু এই দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। শুধু তাই নয়, আমার মনে হয় তার এই মনোভাব আজকে আমাদের এই সংকীর্ণ জাতীয়তাবাদকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ, যেটি বারবার করে আমি শুরুতেই বঙ্গভঙ্গর প্রসঙ্গ তুলেছিলাম। কারণ এই বাংলা বিভক্ত লর্ড কার্জনের দ্বারা 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হলো, 1911 সাল অবধি চলেছিল। 16ই অক্টোবর 1905 সালে বঙ্গভঙ্গ শুরু হয়, এবং যা বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় এরপর থেকেই যে কেন আমরা ভাগ হব, এবং এখানে এক গুরু দায়িত্ব পালন করেছিলেন বিশ্বকবি এবং অবশ্যই স্বামীজি, যেখানে বলা হয়েছিল বারবার করে যে রাজনৈতিক ফায়দা লোটার জন্যই কিন্তু এই আমাদের বঙ্গকে ভাগ করা হচ্ছে। এই জায়গাটা আমাদের আজকেও বুঝতে হবে, অর্থাৎ নিজের স্বার্থসিদ্ধি নয়, দেশের স্বার্থসিদ্ধি। আমার মনে হয় আজকেও এটা সত্যি আমরা মেনে চললে বোধহয় অনেকটাই পরিবর্তনে মুখ দেখতে পারবো আমরা। এই চিন্তানায়ক বিবেকানন্দ থেকে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ এই সেকশন থেকে আমি একটি সামান্য অংশ পাঠ করছি। বিবেকানন্দের সমগ্র জীবন ও সাধনা ভারতবর্ষকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। বিস্মৃতকে স্মরণের পথে টেনে আনা, হারানো কুলপরিচয়কে উদ্ধার করা এবং মূঢ় দেশবাসীকে অতীত ও বর্তমান জীবনচর্চা সম্বন্ধে অবহিত করা, এই ছিল স্বামী বিবেকানন্দের ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে আবির্ভাবের মূল তাৎপর্য।
বিশ্বের যেখানে যে উদ্দেশ্যে তিনি পরিভ্রমণ করেছেন সেখানে ধ্যানের ভারতবর্ষই তার মানস নয় প্রত্যক্ষবৎ অবস্থান করত। বিবেকানন্দ নতুন দিগন্ত আবিষ্কারের জন্য পথে নামেননি। প্রাচীন মধ্যযুগ ও আধুনিক কালের ভারতবর্ষের মূল তাৎপর্য সন্ধান, তাকে জ্ঞান কর্ম ভক্তির আলোকে বুঝে নেওয়া এবং জগতের ইহ ও পরত্রের সমন্বয় সূত্রে মনুষ্যত্বকে ধারণ করা, তার সমস্ত কর্মপ্রচেষ্টা এই দিকেই ধাবিত হয়েছিল। তাই আজকে তার এই যে অংশটুকু আজকে আপনি পাঠ করলেন, তো সেখানে আর ভারতবর্ষ এবং ভারতবর্ষের আত্মা বলবো, এই জায়গাটাকে কিন্তু উপলব্ধি করেছিলেন স্বামীজি, এবং সেইটাকেই উনি বয়ে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ বার্তার মাধ্যম দিয়ে, এই যে একটু আগে আমি বললাম, দেখুন একইভাবে মেলবন্ধন, যে ভারতের আত্মাকে চেনো, ভারতকে জানো, এই আত্মা হচ্ছে আমরা, অর্থাৎ আমাদের ভারতবাসী, এবং সব থেকে বড় যেখানে আমাদের এই হৃদয়টা লুকিয়ে রয়েছে তা হচ্ছে যুব সমাজ। যে যুব সমাজকে কিন্তু মূল শক্তি সঞ্চয় করে এগিয়ে যেতে হবে। আমরা চলে যাব। তিনি বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে তোমার স্বর্গের আরো কাছে কাছে পৌঁছাতে পারবে, অর্থাৎ আত্মশক্তিতে বলিয়ান হতে বলেছিলেন, যে আত্মসচেতন না হলে কি এগোতে পারবে না। একদম তাই। আমরা এই তথ্য নিয়ে, গান নিয়ে এগিয়ে চলবো। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর প্রতিদিনের রবীন্দ্রনাথ আজকের বিষয়বস্তু নিয়ে। আজকের বিষয়বস্তু ভারতীয় জাতীয়তাবাদে স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ। আজকে স্বামীজির জন্মদিবস এবং তার সঙ্গে যুব দিবস আমরা পালন করছি, এবং শুধু পালন নয়, আমাদের এই অনুষ্ঠানের মূল বার্তা থাকে যে আমরা কি পেয়েছি, কতটা গ্রহণ করেছি, আর কতটা সেই পাওয়াকে আমরা জীবনে কাজে লাগাতে পেরেছি, সেটা নিয়ে আদপে আমাদের আলোচনা চলছে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অংশু সেন, এবং অসম্ভব সুন্দর তিনি গানের সাথে সাথে তিনি ন্যারেট করছেন। আরও ভালো লাগছে অনুষ্ঠানটা। একটু আগেই আমরা বিরতিতে কথা বলছিলাম। ফিরলাম বিরতির পরে, আমরা গানে যাব নাকি? একদম গানে যাই। ঠিক আছে, গানে যাই। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধারায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধারায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধারায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধারায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধারায় আসো। এই আকুল সংসারে, এই আকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝঙ্কারে, এই আকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝঙ্কারে, ঘোর বিপদ মাঝে কোন জননের মুখের হাসি দেখিয়া হাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধারায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধারায় আসো। তুমি
তুমি কাহার সন্ধানে, তুমি কাহার সন্ধানে, সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, তুমি কাহার সন্ধানে, সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো, এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধারায় আসো। তোমার ভাবনা কিছু নাই, তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথে ভাবে মনে তাই, তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথে ভাবে মনে তাই, তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো, তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধারায় আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ধারায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধারায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধারায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধারায় আসো। স্বামী বিবেকানন্দ তার যে দর্শন ভারতীয় জাতীয়তাবাদের, যেখানে আধ্যাত্মিকতা, যেখানে মানবতাবাদী এবং সার্বজনীন ছিল, এবং তিনি বলতেন যে ধর্ম হচ্ছে জাতির মেরুদণ্ড, আর যুব সমাজ হচ্ছে, যুব শক্তি হচ্ছে চালিকা শক্তি, যা সমগ্র ভারতকে এগিয়ে নিয়ে যাবে, এবং প্রত্যেকটি মানুষের আত্মমর্যাদা এবং আত্মোপলব্ধির মাধ্যমেই ঐক্যবদ্ধ ভারত শক্তিশালীভাবে আগামী দিনে গঠন হবে। আমাদের বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। রেখা মুখোপাধ্যায়, দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ, আজকে তো স্বামীজির জন্মদিন, তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই, শতকোটি প্রণাম। আজকে যা যুব সমাজের অবস্থা, তাতে স্বামীজি বাণী ছাড়া চলবে না। স্বামীজির পথপ্রদর্শক হয়ে যদি এই যুব সমাজ চলতে পারে, তাহলেই হয়তো আমাদের ভারতবর্ষের উন্নতি সাধিত হবে। দুটি গ্রন্থের কথা বলবো, একটি বর্তমান ভারত আর একটি পরিব্রাজক। পরিব্রাজককে আমি দ্বাদশ শ্রেণীতে পড়াতাম, সেই সূত্রে কিছু জেনেছিলাম। তাতে স্বামীজি যে দ্বিতীয়বার বিলাত ভ্রমণ করেছিলেন, পাশ্চাত্য ভ্রমণ করেছিলেন, তারই তার অভিজ্ঞতার সারা দেশের থেকে তিনি যা কিছু সংগ্রহ করেছেন এই দেশকে সমৃদ্ধ করার জন্য, সেইগুলি তিনি চিঠির আকারে, পত্র আকারে পাঠাতেন। পরে সেগুলি স্বামী শারদানন্দ সংকলন করে পরিব্রাজক নাম দিয়ে প্রকাশ করেছিলেন। তো সেইখানে স্বামী শারদানন্দের একটি মন্তব্য আছে শুরুতেই। স্বামী শারদানন্দ বলছেন যে স্বামীজির যে জ্ঞানগর্ভ বাণী, সেগুলি নিয়ে বিদেশিরা বলপুষ্ট হইল, তারা ফল লাভ করলো। বলছে, হে স্বদেশী জ্যোতি, হে স্বদেশী, এই যে জ্যোতি দ্বারে দণ্ডায়মান, বিবেকানন্দের কথা বলছেন, যে তিনি যে সারগর্ভ বাণীগুলি নিয়ে এসেছেন, যে ঐতিহাসিক তথ্য প্রমাণ
নানা দেশের উত্থান পতনের কাহিনী নিয়ে এসছেন, তা তোমাদেরই জন্য সংগৃহীত। তো তোমরা কি সেগুলি গ্রহণ করবে না? এই আবেদন তিনি রেখেছেন স্বামী শারদানন্দ। আর পরিব্রাজক গ্রন্থের মধ্যে তিনি নানা দেশের কাহিনীর কথা বলেছেন, শুধু ভারতবর্ষকে তুলে ধরার জন্য, ভারতবর্ষ কোথায় পিছিয়ে আছে সেটুকু দেখানোর জন্য তিনি নতুন ভারতের কথা বলেছেন। বলছেন নতুন ভারত বেরোবে। কাদের থেকে বেরোবে? বেরোবে চাষার কুটির ভেদ করে, মালা মুচি ম্যাথরের ঝুপড়ির মধ্য থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে। আর বলছেন যে এরা রক্তবীজের প্রাণ সম্পন্ন, এরাই খেতে খাওয়া মানুষ, এরাই ভবিষ্যৎ ভারতের কর্ণধার হবে, একদম। তবেই জাতির উন্নতি হবে। একদম বলছি- সত্যি দারুণ সুন্দর আপনি উদাহরণস্বরূপ তথ্যগুলো তুলে ধরলেন দিদি, কারণ সত্যিই তাই। কারা এই ভারতের মূল মানে দাঁড়টাকে ধরে এগিয়ে নিয়ে যাবে তার একটা সুন্দর দিক আপনি আজকে তুলে ধরলেন। আমি যাব আবার ডক্টর সেনের কাছে, যে খুব সুন্দর বললেন দিদি। সত্যি তাই। মানে আবার এই চিন্তানায়ক বিবেকানন্দ থেকে যদি আমরা একটা উদ্ধৃতি নিই, রাজা গোপালাচারী বলেছেন, আমাদের আধুনিক ইতিহাসের দিকে ফিরে তাকালে যে কেউ স্পষ্ট দেখতে পাবে স্বামী বিবেকানন্দের কাছে আমরা কত ঋণী। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মিলিত করে দিয়েছিলেন। তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করেছিলেন। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনিই ভারতীয় স্বাধীনতার জনক, আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা। একদম দারুণ বক্তব্য, সত্যি তাই। তিনি আমাদের, আমরা তার কাছে ঋণী, সত্যিই আমরা ঋণী। কিন্তু দিদিও একটা কথা বললেন যে আমরা যার জন্য আজকে আমরা শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে আছি বলে মনে করছি, তাকে আমরা সেভাবে কিন্তু গ্রহণ করিনি। কিন্তু গ্রহণ যারা করেছে আজকে বিদেশের মাটিতে আমরা যদি দেখি, তারা সত্যি সর্বৈব গ্রহণ করেছে। এটা দুর্ভাগ্য আমাদের। চলে যাব আমরা গানে। এবারে পূজা পর্যায়ে গান পরিবেশন করছি। উড়িয়ে ধাজা অভ্রভেদী রাতে, ওই যে দিনে ওই যে বাহির পথে, ওই যে দিনে ওই যে দিনে ওই যে বাহির পথে, উড়িয়ে ধাজা অভ্রভেদী রাতে, ওই যে দিনে ওই যে বাহির পথে। আয়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলে কোথায় বসি। আয়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলে কোথায় বসি। ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাই করে তুই নেড়ে কোনো মতে, উড়িয়ে ধাজা অভ্রভেদী রাতে, ওই যে দিনে ওই যে বাহির পথে। কোথায় কি তোর কাছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। টান রে দিয়ে সফল চিত্ত কায়া, টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে,
উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনে, বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনে, বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি। রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। আকাঙ্ক্ষা তোৎপন্ন বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে। উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে। উড়িয়ে ধ্বজা অপ্রভেদী রথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে তিনি, ওই যে বাহির পথে। নিঃস্বার্থ সেবা এবং দেশের প্রতি কর্তব্য পালনের মাধ্যমে সামগ্রিক একটি শক্তিশালী দেশ গঠনের কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যেখানে ধর্মীয় ঐক্যবোধ, তার সঙ্গে নারী শক্তির জাগরণ এবং তার সঙ্গে সমস্ত স্তরের মানুষের উন্নতি সাধন, যা আগামী দিনে একটি প্রগতিশীল শক্তিশালী জাতি গঠন করতে পারে। এই ছিল স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদের এক দর্শন। আর বিশ্বকবির কথা বলি, যেখানে দেখুন অদ্ভুত মিলেমিশে একাকার দৃষ্টিভঙ্গি, দর্শন আলাদা হলো, কোথাও যেন মূল যে শিকড় ভারতীয় জাতীয়তাবাদের সেটা কিন্তু দুজনের অনেকটাই সমান। যেমন বিশ্বকবি বলছেন যে মানবতাবাদ অর্থাৎ প্রত্যেকটি মানুষের সঙ্গে প্রত্যেকটি মানুষের মেলবন্ধন, যা অত্যন্ত প্রয়োজন। আমাদের যে বন্ধু রয়েছেন দেখে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? বিশ্বধাতার যজ্ঞশালা, আত্মহোমের বন্যী জ্বালা, জীবন যেন দ্বি আহুতি মুক্তি আছে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। সুপ্রভাত, নমস্কার। আমি কতুলপুর বাঁকুড়া থেকে মানিকমোহন ঘটক বলছি। আজকের যে আলোচ্য বিষয় রয়েছে তার উপরে আমি সামান্য আলোকপাত করার চেষ্টা করছি। আজকে তাদের জন্মদিন, যার তিনি আত্মজাগরণের দিন। আর যে দুজনের কথা বলেছেন জাতীয়তাবাদে তাদের অবদান, তো দুজনেই বিশ্বকবি, দুজনেই বিশ্ব নাগরিক, দুজনেই প্রায় একই সময়ে মাত্র 1.5 বছরের ব্যবধানে, 1.5 কিলোমিটারের ব্যবধানে, একজন জোড়াসাঁকো, একজন সিমলা, তারা জন্মগ্রহণ করেছেন। আর দুজনের মূল কথা হলো যে মানব জাতির সার্বিক জাগরণ, সার্বিক বন্ধন দশা থেকে জাগরণ, সেটাই মানুষ মানেই জাতি, সেটাই হলো জাতির জাগরণ। দুজনেই মূল প্রথম কথা হলো মানুষ এবং সর্বশেষ কথা হলো মানুষ। বিবেকানন্দ বলতেন যে I am of the people, I am a preacher for the people, I am a worker among the masses and my heart calls me there. আর রবীন্দ্রনাথ বলতেন যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, আমি বারংবার ডেকেছি দেবতাকে, বারবার সাড়া দিয়েছে মানুষ। দুজনেই বিশ্বজয়ী। একজনের তুনিরে ছিল বেদান্তের তীর, অপরজনের ছিল উপনিষদের তীর। তারা দুজনেই বিনা অস্ত্রাঘাতে, বিনা রক্তপাতে বিশ্ব বিজয় করেছেন। স্বামীজি বলতেন ভারত জাগবে জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। যেখানে থাকবে ব্রাহ্মণ্য যুগের জ্ঞান, ক্ষত্রিয় সভ্যতা, বৈষ্ণবের সম্প্রসারণ শক্তি, শূদ্রের সামনের আদর্শ এবং ইসলামিক বডি, বৈদান্তিক ব্রেন। হ্যালো, একেবারেই
খুব হ্যালো, সুন্দর। বুঝতে পারছেন, আমার ফোনটা একটু গোলমাল করছে আর কি। হ্যাঁ, না, আচ্ছা, না, আর শুনতে পেয়েছি। দুজনেরই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুটি প্রতিষ্ঠান, একটি হচ্ছে বেলুর ফর ওয়ান ওন স্পিরিচুয়াল সালভেশন অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, আত্মন মোক্ষার্থম জগৎ গীতায়, নিজের মুক্তি সাধন ও জগতের কল্যাণ। আর অন্যটি হচ্ছে যত্র বিশ্ব ভবত্রিক নীরম, সেটি শান্তি নিকেতন, অর্থাৎ প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। দুজনই চাইতেন যে আমাদের যে ভারতের যা কিছু ভালো তা বিশ্বকে দেবো, এবং বিশ্বের যা কিছু ভালো সেই বিজ্ঞান চেতনা আমাদের এখানকে নিয়ে আসবো। একদম। এটাই ছিল দুজনের মূল ভাবনা। একেবারেই দাদা, অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই তথ্য সংযোজন না এই অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তোলে। বিশেষ করে দেখুন, আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথ এত বছর ধরে চলছে এবং আপনাদের ভালোবাসাতেই চলছে, এবং তথ্য নিয়ে আপনারাও যত সুন্দরভাবে আমাদের সঙ্গে এগিয়ে চলেন, আমাদের শিল্পী যারা রয়েছেন তারাও যত সুন্দর সংযোজন করেন গানের সাথে সাথে, আমার মনে হয় তথ্যটা প্রাণ পায়। ঠিক, একেবারেই তাই। একদম চলে যাবো। হ্যাঁ, যেটা বলেছিলাম গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক, তো এখানে একটুখানি আজকের প্রসঙ্গ থেকে একটু সরে এসে একটু আমার তথ্য বলতে ইচ্ছা করছে। তার কারণ হলো যে স্বামীজির একটি প্রিয় স্বপ্নকে সার্থক করেছিলেন ক্যাপ্টেন সেভিয়ার এবং তার স্ত্রী। হিমালয়ে অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন তারা, এবং স্বামীজির পরম অনুরাগী ছিলেন ক্যাপ্টেন সেভিয়ার। স্বামীজি পৌঁছলেন বেলুর মাঠে 1900 সালের 9 ডিসেম্বর রাত্রে, কিন্তু ততদিনে ক্যাপ্টেন J.H. সেভিয়ার বিনা চিকিৎসায় মায়াবতী আশ্রমে দেহত্যাগ করেছিলেন। সেই দিনটা ছিল 28শে অক্টোবর 1900। শেষ রক্ষা হলো না। মাদার সেভিয়ারকে সান্ত্বনা দেবার ভাষা নেই। স্বামীজি 11ই ডিসেম্বর মিস ম্যাকলোডকে লিখেছেন, পরশু রাতে পৌঁছেছি, হায় রে, তাড়াহুড়ো করে এসেও কোনো লাভ হলো না। এইখানে উনি তার মৃত্যুতে যে শোক প্রকাশ করেছেন, তার ইংরেজি একটি কবিতাটি এবং তার যে অনুবাদ সেটা একটু পড়ে শোনাচ্ছি। বোঝা যাবে যে রবীন্দ্রনাথের যে চেতনা এবং স্বামীজির যে চেতনা যে কীরকমভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। স্বামীজি লিখেছেন উনি চলে যাবার পর, I look behind and after and find that all is right. In my deepest sorrows there is a soul of light. অধ্যাপক প্রণবরঞ্জন ঘোষ অনুবাদ করেছেন, সম্মুখে পশ্চাতে চেয়ে দেখি সব ঠিক, সকল সার্থক, বেদনার গভীরে আমার জলে এক চিন্ময় আলোক। মনের মধ্যে তীব্র বেদনা, পরমাত্মীর বেদনা যেমন করে প্রকাশ করতে হয় তার একটি প্রকৃষ্ট উদাহরণ। তখন কথার কোনো বাহুল্য থাকে না, ভাবের গভীরতায় কথা স্বল্প হয়। বেদনা অমূর্ত আমরা জানি, তা চোখের জলে হাহাকারের উচ্চরাবে অনেক সময় আকার ধারণ করে মাত্র, তাও জানি। কিন্তু সে শোক আলো হয়ে ঝরে পড়ার কথা শুনিনি, জানিনি আমরা। যেমন রবীন্দ্রনাথ লিখেছেন, দুঃখের আগুন কোন জ্যোতির্ময় পথরেখা টানে বেদনার পরপার পানে। যেমন রবীন্দ্রনাথ চলে যাবার পর যখনই দুঃখে জর্জরিত, তখন কিন্তু যখন তিনি ট্রেনে করে যাচ্ছেন তখন জ্যোৎস্নার আলোয় চারিদিক ভরে গেছে পৃথিবী। তখন উনি তার মনে হলো যে বিশ্ব সংসারে কোথাও কোনো কম পড়েনি, সবই নির্ভুল, সবই ঠিক, সবই সার্থক। এই যে দুজনের বেদনার আঘাতে যে তাদের চেতনা উপলব্ধি, তা কিন্তু একদম মিলেমিশে একাকার হয়ে গেল। একদম সত্যি, একদম বাস্তব। মৃত্যু চেতনা যা ওনারা দুজনেই আমাদেরকে দিয়ে গিয়েছেন, তা অফুরান, কখনোই তা ফুরোবে না। চলে যাব গানে। এবার একটি স্বামীজির এই যে সঙ্গীত করু কল্পতরু গ্রন্থে, তখন তার নাম ছিল শ্রী নরেন্দ্রনাথ দত্ত এবং তার সঙ্গে যুগ্ম সম্পাদক ছিলেন শ্রী বৈষ্ণব চরণ বসাক। সেখানে একটি সঙ্গীত কল্পতরু গ্রন্থে জাতীয় সঙ্গীত বিভাগে এই গানটি সংকলিত রয়েছে, তোমারই তরে মা সপিনুয়ে দেহ, মুক্তছন্দে গানটি। তোমারি তরে
স্বপ্ন এ দেহ তোমারি তরে মা স্বপ্ন প্রাণ তোমারি শোকে এ আখি বরসিবে এ বিনা তোমারি গাহিবে গান তোমারি তরে মা স্বপ্ন এ দেহ যদিও এ বাহু অক্ষম দুর্বল তোমারি কার্য সাধিবে যদিও এ অসি কলঙ্কে মলিন তোমারি পাশনাশিবে তোমারি তরে মা স্বপ্ন এ দেহ যদিও হে দেবী শোনিতে আমার কিছুই তোমার হবে না তবু গো মাতা পারিতা ঢালিতে একতিল তব কলঙ্ক খালিতে নিভাতে তোমার যাতনা যদিও জননী যদিও আমার এ বিনায় কিছু নাহি গো বল কি জানি যদি মা একটি সন্তান জাগে ওঠে শুনি বিনাতান তোমারি তরে মা স্বপ্ন এ দেহ তোমারি তরে মা স্বপ্ন প্রাণ তোমারি শোকে এ আখি বরসিবে দেবী না তোমারি গাহিবে গান তোমারি তরে মা স্বপ্ন এ দেহ আমাদের একজন বন্ধু রয়েছেন, দেখে নেব একটু আসতে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? আমি অশোক সরকার, 2 নম্বর জগন্নাথ সুর লেন, কলকাতা 6 থেকে বলছি। বলুন দাদা, বলুন দাদা। হ্যাঁ, আমার 81 বছর বয়স। আমি ছোটবেলার থেকেই বিবেকানন্দ, রবীন্দ্রনাথের কথা বা পাঠই শুনেছি এবং আমি মনে করি যে বিবেকানন্দ বা রবীন্দ্রনাথ বা নজরুল ইসলাম এরা আমাদের হচ্ছে মুক্তিদাতা। আমি দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে যে বিবেকানন্দ বলেছিলেন যে ব্রাহ্মণরা গরুর মাংস খেতেন এবং আপনার বৌদ্ধ ধর্মের প্রভাবে তারা গরুর মাংস খাওয়া বন্ধ করে এবং ঋগ্বেদে আছে যে ব্রাহ্মণরা পুত্র সন্তান কামনায়
বাছুরের মাংস ঘিতে রান্না করে তার দেবতাকে আহুতি দিয়ে পুত্র সন্তানের কামনায় তার স্ত্রীর সাথে মিলিত হতেন। কিন্তু আজকে কোন কারণে জানি না যে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে কার বাড়িতে খাসির মাংস আছে সে মুসলমান হলে তাকে মেরে ফেলা হচ্ছে। আমাদের কাছে এটা অজানা তথ্য। আমার শিল্পীর কাছে অনুরোধ, বিবেকানন্দের গাওয়া একটা রবীন্দ্রসঙ্গীত। ব্রহ্মসঙ্গীত আর কি। অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদের সঙ্গে থাকুন। আজকে যে সুন্দরভাবে অনুষ্ঠানটা চলছে, ভারতীয় জাতীয়তাবাদে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, সেই প্রাসঙ্গিকতা নিয়েই যতটা সম্ভব আমরা এগিয়ে চলেছি। এবং আমাদের স্বনামধন্য শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অংশু সেন, যিনি খুব সুন্দরভাবে সেই তথ্যের সংযোজনের সঙ্গে যেই গানগুলো ঠিক এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তিনি সুন্দর একটি তালিকা বানিয়েছেন। অনুরোধ থাকে আপনাদের, অবশ্যই সেই অনুরোধও রয়েছে, আগামী দিনে নিশ্চয়ই রাখা হবে। আজকের বিষয়বস্তু ভারতীয় জাতীয়তাবাদে স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ। আমরা পথ চলছি খুব গুরুত্বপূর্ণ এই বিষয়কে নিয়ে, তথ্যকে নিয়ে, এবং যে তথ্যে অসম্ভব অনবদ্যভাবে সংযোজন করে চলেছেন তার কথা এবং কবিতা এবং তার সঙ্গে গানে আমাদের সঙ্গে আমাদের শিল্পী ডক্টর অংশু সেন। আবারও আমরা বিরতির পর ফিরলাম এবং চলে যাব ডাক্তারবাবুর কাছে যে এখন কিভাবে যাব আমরা। এই স্বামী বিবেকানন্দের কবিতার সমগ্র থেকে আমি কিছু পাঠ করছি। সখার প্রতি কবিতায় স্বামীজি তার একান্ত আপন সখা বা যুব সমাজের প্রতি একটি সত্যের উদ্ঘাটন করেছেন, যা এতকাল আমাদের দৃষ্টির বাইরে ছিল, অনুভবের বাইরে ছিল। ধর্ম, কর্ম, সাধনা, চরিত্র গঠন সবকিছুরই মূলে রয়েছে এই সেবা যোগ। ঈশ্বরকে জীবে জীবে অধিষ্ঠিত দেখে তার সেবা ও পূজা। এই ঈশ্বর ভিত্তিক মানব সাম্য প্রতিষ্ঠাই কাম্য। অদ্বৈত তত্ত্বের এমন প্রয়োগের মধ্য দিয়েই সেই চির ঈপ্সিত কাজটি সম্পন্ন হবে। সখার প্রতি এমন আশ্বাস তিনি রাখেন, সেজন্যই আহ্বান বহুরূপে তো সম্মুখে তোমা তিনি। তাদের উপেক্ষা করে কোন দেবালয়ে ছুটছ, কোন কারখানায় ছুটছ, কোন আদালতে ছুটছ, সর্বত্রই তাকে দেখো। তার উপস্থিতি জেনে দেবালাকে নিয়ে যাও কারখানায়, আদালতে, অফিসে, হাটে, বাজারে, অথবা কারখানা, আদালত, অফিসকে নিয়ে যাও দেবালয়ে। ধর্মকে কর্মকে, কর্মকে ধর্মের সঙ্গে যুক্ত করো, ধর্মস্থানকে কর্মস্থলের সঙ্গে ও কর্মস্থলকে ধর্মস্থানের সঙ্গে যুক্ত করো। যুক্ত করো মন্দিরকে সর্বত্র যেখানে কাজ করছো। মন্দির হয়ে উঠবে প্রতিটি জীব, ভগবান রূপী তারা সেখানেই মন্দির। এই চলযান মন্দিরকে স্বাগত জানাতে হবে নতুন যুগ সৃষ্টির জন্য। যে যুগের চূড়ায় বসে আছেন শ্রীরামকৃষ্ণ এবং যে যুগকে ধারণ করে আছেন স্বামীজি, আমাদেরও সখা তিনি। এখানে তিনি আচার্য প্রভুরূপে নয়, একেবারে সহমর্মী, সহকর্মী, সখা রূপে আমাদের জীবনে উপস্থিত হয়েছেন, প্রতিটি জীবনকে দিব্য জীবনে রূপান্তরিত করার জন্য। এই আহ্বান এত জরুরি, অথচ গত 2000 বছর ধরে তা উপেক্ষিত ছিল। আজকে এই যে কথা, যে সুন্দর কবিতাটা আমরা শুনলাম স্বামীজির, সত্যি কথা বলতে যে আমরা সত্যি কি অকুত হয়, আমরা ভাবি সেটা, কিন্তু সত্যি কি তাই? তা কিন্তু নয়। আমাদের অনেক কিছু ঘিরে রয়েছে, যার জন্য আমরা ভাবি যে এই যে বন্ধনটা, এই বন্ধনটাকে আমরা, যেটা দেখা যাচ্ছে বন্ধন, তাকে ভেঙে আমরা বেরোতে পারবো না। এই না বেরোনোর ফলে আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি, যেটা বারবার করে স্বয়ং রবীন্দ্রনাথ, স্বয়ং স্বামীজি কিন্তু এই মায়ার বন্ধন ভেঙে কর্তব্যের কথা বলেছেন, কর্মের কথা বলেছেন। ধর্মই কর্ম এবং কর্মই কিন্তু আমাদের জীবন, যা দুজনেরই কিন্তু এই চিন্তাভাবনা মিলেমিশে একাকার। আমরা চলে যাব এরপরে গানে। একটি অনুরোধের গান গাইছি, শ্রী আশিস চক্রবর্তী আমাকে অনুরোধ পাঠিয়েছেন। গগনেরও থালে রবি চন্দ্র দীপক জলে, এই গানটিও কিন্তু স্বামীজির সঙ্গীত কল্পতরু গ্রন্থে রয়েছে। এই গানটি স্বামীজি দুবার শ্রীরামকৃষ্ণ দিকপে শুনিয়েছিলেন এবং গুরু নানকের শিখ ভজন শুনে তার বঙ্গানুবাদ করেন। মূল গান গগন মে থাল
রবিচন্দ্র দীপক বনে। গগনের থালে রবি চন্দ্র দীপক জলে, গগনের থালে রবি চন্দ্র দীপক জলে, তারকামণ্ডল চমকে মতিরে, তারকামণ্ডল চমকে মতিরে, গগনের থালে রবি চন্দ্র দীপক জলে, গগনের থালে রবি চন্দ্র দীপক জলে। নীল পবন চামর করে, ধূপ মালায়া নীল পবন চামর করে, সকল বনরাজ ফুলন্ত জ্যোতিরে, সকল বনরাজ ফুলন্ত জ্যোতিরে, গগনের থালে রবি চন্দ্র দীপক জলে, গগনের থালে রবি চন্দ্র দীপক জলে। কেমন আরতি হে ভাব খণ্ডন তব আরতি, কেমন আরতি হে ভাব খণ্ডন তব আরতি, অনাহত শব্দ বাজন্ত ফেরি রে, অনাহত শব্দ বাজন্ত ফেরি রে, কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি, কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি, অনাহত শব্দ বাজন্ত ফেরি রে, অনাহত শব্দ বাজন্ত ফেরি রে, গগনের থালে রবি চন্দ্র দীপক জলে, গগনের থালে রবি চন্দ্র দীপক জলে, তারকা মণ্ডল চমকে মতিরে, তারকা মণ্ডল চমকে মতিরে, গগনের থালে রবি চন্দ্র দীপক জলে, গগনের থালে রবি চন্দ্র দীপক জলে। কি অদ্ভুতভাবে রবীন্দ্রনাথ এবং স্বামীজির চিন্তাভাবনা মিলেমিশে একাকার। ঠিক। স্বামীজি বলছেন যে আত্মবিশ্বাস বাড়াও, আত্মমর্যাদা তৈরি করো, এবং এটাই তোমার শক্তি হবে, এটাই তোমার মূল অস্ত্র হবে। রবীন্দ্রনাথ বলছে সংকোচেরও কল্পনাতে হয়েও না বিহবল, এবং এই যে সংকোচেরও বিহবলতায় নিজের অপমান, সংকটেরও কল্পনাতা হয়েও না ম্রিয়মান। রবীন্দ্রনাথ বলছেন সংকোচ করে এগিয়েও না, সংকটকে ভয় পেও না,
মুক্ত করো ভয়, এবং এই যে জায়গাটা আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়। স্বামীজি বলছেন যে দুস্থদের পাশে দাঁড়াও, দরিদ্রদের সেবা করো। রবীন্দ্রনাথ কি বলছেন? দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো। দুজনের কিন্তু চিন্তাভাবনা মিলেমিশে সত্যি একাকার। আজকে জাতীয়তাবোধ মানেই কিন্তু একটা জাতি গঠন, যদিও শুধু জাতিতে বিশ্বাসী ছিলেন না। রবীন্দ্রনাথ বলতেন মানুষই জাতি, জাতির জন্য মানুষ না, মানুষই জাতি। সমগ্র তার রচনাতে আমরা সেটাই পেয়েছি। যদিও দুজনের ক্ষেত্রে মানবতাবাদটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, নমস্কার দিদি ভাই, আমি রতনপুর সাগরদী মুর্শিদাবাদ থেকে বলছি, সম্মোহন দাস। বলুন দাদা। হ্যাঁ, বলছি অনুষ্ঠান খুবই ভালো হচ্ছে। আমি সময় পেলে বাড়িতে থাকলে অনুষ্ঠান দেখে খুব ভালো লাগে। রবীন্দ্রনাথের উপরে অনেক কিছু তথ্য এখানে আমরা পেয়ে থাকি আপনাদের মাধ্যমে। তো ভারতের জাতীয়তাবাদে রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ সম্পর্কে দুজনকেই তো বলা যায় যে ভারতবর্ষের দুই স্তম্ভ। একদম আধ্যাত্মিক ভারতের জগতের দুই স্তম্ভ দুজনকেই বলা যায়, যারা ভারতকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন। বিবেকানন্দ আধ্যাত্মিকতা ও যুবশক্তি জাগরণে ও জাতীয়তাবাদে আর মাধ্যমে, এবং রবীন্দ্রনাথ সাহিত্য শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে ভারতের আত্মাকে প্রকাশ করেছিলেন। যেখানে রবীন্দ্রনাথ বিবেকানন্দকে বলছেন যে ভারতকে জানতে হলে বিবেকানন্দকে পড়ো, এই বলে তিনি উল্লেখ করেছেন, আখ্যায়িত করেছেন, যা তাদের পারস্পরিক শ্রদ্ধার একটা প্রতিফলন। স্বামী বিবেকানন্দ তিনি ভারতের আধ্যাত্মিক শক্তিকে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠা করেন এবং বেদান্তকে পশ্চিমে পরিচিত করেন। যুবকদের মধ্যে ব্রহ্ম বা ঈশ্বরের শক্তিকে জাগিয়ে তোলেন এবং দেশাত্মবোধে তাদের কাজে লাগাতে অনুপ্রাণিত করেন। এবার দুজনের মধ্যে পারস্পরিক যে একই ভারতাত্মাকে তুলে ধরা এবং ভারতের যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করা এবং তাদের সঙ্গীত ও শিল্প সাহিত্যের মধ্য দিয়ে আমরা বেঁচে আছি। ভারতবর্ষ হিসেবে আমরা ভারতবাসী হিসেবে গর্বিত। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, এইটুকুই বললাম। নমস্কার নেবেন আমার। অনেক ধন্যবাদ দাদা, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনিও খুব সুন্দর আমাদের সঙ্গে তথ্য সংযোজনে এগিয়ে এলেন, তার জন্য একদম আপনার কাছে চলে যাবো। তো আবার একটু তথ্যে যাচ্ছি এবং এই চিন্তানায়ক বিবেকানন্দ থেকে কিছু পাঠ করছি। স্বামী বিবেকানন্দকে বলা হয় দেশপ্রেমিক সন্ন্যাসী, জাতীয় জীবনের সংক্ষিপ্ত সার। ন্যায়সঙ্গতভাবেই বলা হয় যে তাঁর প্রগাঢ় ভালোবাসার পাত্রী ছিলেন তাঁহার জন্মভূমি, কিন্তু কেবলমাত্র স্বজাতীয়তাবোধই তার দেশপ্রেমের ভিত্তি ছিল না। পূর্বেই বলা হইয়াছে তিনি ভারতবর্ষকে দেখিয়াছিলেন আধ্যাত্মিকতার জীবন্ত বিগ্রহ রূপে। তাই সমগ্র বিশ্বের উজ্জীবনের জন্যই ভারতবর্ষের উন্নতি প্রয়োজন। ভারতবর্ষ যে মৃত সঞ্জীবনীর অধিকারী, একমাত্র তাহাতেই মরণমুখ বিশ্বের কল্যাণ আহিত। তাই তিনি বলিয়াছেন, ভারত কি মরিবে? তাহা হইলে সমগ্র বিশ্ব হইতে আধ্যাত্মিকতা বিলুপ্ত হইবে, সকল নৈতিক উৎকর্ষ লোপ পাইবে, ধর্মের প্রতি সকল মধুর আধ্যাত্মিকতা বিলুপ্ত হইবে এবং ধর্মের প্রতি সকল মধুর সহারিতার প্রতি সহযোগিতা নির্বাপিত হইবে, সকল আদর্শবাদ বিধ্বস্ত হইবে এবং তাহার স্থানে রাজত্ব করিবে স্ত্রী ও পুরুষের দেবতা কাম ও ভোগপরায়ণতা, এবং অর্থ হইবে তাহাদের পুরোহিত, প্রবঞ্চনা বলপ্রয়োগ এবং প্রতিযোগিতা হইবে উহাদের উৎসব এবং মানবাত্মা হইবে উহাদের বলি। এইরূপ কখনোই ঘটিতে পারে না। একদম, আমরা এর পরেই গানেই যাব। এই স্বদেশ পর্যায়ে একটি গান পরিবেশন করছি। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। যদি পণ করে থাকি সে পণ তোমার রবেই রবে। যদি পণ করে থাকি সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে।
পাষাণ সমান আছে পড়ে, প্রাণ পেয়ে সে উঠবে ওড়ে। পাষাণ সমান আছে পড়ে, প্রাণ পেয়ে সে উঠবে ওড়ে। আছে যারা বোবার মতো, তারাও কথা কবেই কবে। ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে। ওরে মন হবেই হবে, যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে। ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে। ওরে মন হবেই হবে। সময় হলো যে যার আপন বোঝা তোলো রে। সময় হলো যে যার আপন বোঝা তোলো রে। দুঃখ যদি মাথায় ধরি সে দুঃখ তোর সবেই সবে। ওরে মন হবেই হবে, ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে। ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে। একসাথে সব যাত্রী যত রাস্তা লবেই লবে। ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে। ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে। ওরে মন হবেই হবে, যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে। ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে। ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে। ওরে মন হবেই হবে। রবীন্দ্রনাথ বলছেন মানবতাবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদে ঊর্ধ্বে গিয়ে মানবতাবাদ, আধ্যাত্মিকতা এবং বিশ্বজনীন মানবতাবাদের কথা বলছেন রবীন্দ্রনাথ। তার কাছে ভারতীয় জাতীয়তাবাদের দর্শন ছিল বিশ্বজনীন মানবতাবাদ। তিনি বলছেন সামগ্রিকভাবে আন্তর্জাতিকতাবাদ অর্থাৎ বৃহত্তর আন্তর্জাতিকতাবাদ, এবং এই আন্তর্জাতিকতাবাদ মানে হচ্ছে ইন্টারন্যাশনালিজম এবং যুক্তরাষ্ট্রীয় ফেডারেল ভারতের পক্ষে সওয়াল করেছিলেন, যেখানে মানুষ মুখ্য এবং জাতি নয়। রবীন্দ্রনাথ বলছেন যে স্বদেশ অর্থাৎ আমার দেশকে তুমি ভালোবাসো, স্বদেশের প্রতি তুমি দায়িত্বশীল হও, কিন্তু কখনো আনুগত্য নয়। সেটা একটা শক্তি হিসেবে এগিয়ে চলো। আনুগত্যতা চলে এলেই হয়ে যাবে সেটা শুধুমাত্র ডিউটিজ, কর্তব্য, তা নয়। তিনি বলছে তার কাছে নেশন ছিল রাজনীতির কৌশল শুধুমাত্র। নেশন এই শব্দটা বললাম কোট আনকোট, নেশন রাজনীতির কৌশল, মানুষ মুক্তির পথ। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যালো। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বহরমপুর থেকে বলছি, মুর্শিদাবাদের বহরমপুর, সুপ্রীতি ভট্টাচার্য। হ্যাঁ দিদি বলুন। বলছি প্রথমেই জানাচ্ছি ইংরাজি নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন আপনাদের দুজনকে। আপনাকেও এটা প্রথমেই গ্রহণ করুন। হ্যাঁ, তারপরে বলছি আপনাদের যে অনুষ্ঠান দারুণ হচ্ছে। জাতীয়তাবাদের স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ দুজনেই তো সমসাময়িক, দুজনেই তো জাতীয়তাবাদের উদ্বুদ্ধ ছিলেন। আমরা নিজে অল্প করেই বলছি যে স্বামী রবীন্দ্রনাথ যেমন জাতীয়তাবাদের জন্য নাইট উপাধি ত্যাগ করেছিলেন, সেরকম স্বামী বিবেকানন্দ কিন্তু বিদেশে গিয়েও যে ইংরেজদের এত অত্যাচার এই কথা তিনি বলেছিলেন। হ্যাঁ, যার জন্য তিনি বলেছিলেন, যুব সমাজকে বলেছিলেন যে
তোমরা এগিয়ে যাও, কখনো যতক্ষণ না নিজের গোলে না পৌঁছচ্ছ ততক্ষণ তোমরা এগিয়ে যাও। এই কথাটা তিনি কেন বলেছিলেন? যে যুব সম্প্রদায় আমাদের দেশের শক্তি। এই সমস্ত আমরা বইগুলো পড়ে দেখেছি যে দুজনেই কিন্তু দারুণ ভাবে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ। আবার আমরা দেখছি যে রবীন্দ্রনাথ যেমন গান গাইতেন, আমাদের স্বামী বিবেকানন্দ কিন্তু দারুণ গান গাইছে। কারণ আমরা বেলুড়ে বা দক্ষিণেশ্বরে গিয়ে সব জানতে নিজে পারি, পাখোয়াজ বাজিয়ে গাইতেন স্বামীজি। বলে জানতে পারছি যে স্বামী বিবেকানন্দের গান শোনার জন্য, নরেনের গান শোনার জন্য ঠাকুর রামকৃষ্ণ দেব এবার দারুণ ভাবে অপেক্ষা করে থাকতেন। তা কখন নরেন আসবে, কখন নরেন আসবে। নরেনের গানের গলাও ছিল খুব সুন্দর। হ্যাঁ, মন চলো নিজে নিকেতনে, যখন তিনি বললেন একটা গান গাওয়ালেন, তখন নরেন তাকে কি করলো, নরেন তখন মন চলো নিজে নিকেতনে গান শুনে তো মানে ঠাকুর আপ্লুত। সেই জন্য আমি বলছি যে আমাদের যে আজকে গাইছেন ডক্টর অংশু সেন, তিনিও দাপ্ত কণ্ঠে স্বামী বিবেকানন্দের মতন না হলেও খুব সুন্দর গান গান। ওনার আমার গানের যে অনুষ্ঠান খুবই ভালো লাগে। ওনাকেও আমি রিকোয়েস্ট করব, নাই নাই ভয় হবে হবে, জয় খুলেই যাবে এই দ্বার, এই গানটা গাইতে বলবো। মন চলো নিজে নিকেতনেও যদি পারেন তিনি আমাকে যদি শোনান, খুব আমি আনন্দিত হব। নমস্কার। ঠিক, নমস্কার। আমাদের বোধহয় হাতেও সময় একদম শেষের দিকে। আর একটা গানে আমরা মানে একদম শেষের দিকে চলে এসেছি, একদম শেষ গানে আমরা যাব। তবে অনেক ধন্যবাদ আপনাদের, সত্যি বলছি আমাদের অনুষ্ঠান আমাদের নয়, অনুষ্ঠান আপনাদের। এত ভালো করে অনুষ্ঠানটাকে আপনারা সাজান যে খুব ভালো লাগে। আর এত গান থাকে, এত তথ্য থাকে, এত কথা বলার থাকে, সময় বড় ছোট হয়ে যায়। একদম শেষে গানে চলে যাব, শেষ গানে। এবং অনেক ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। অসম্ভব সুন্দর কণ্ঠস্বর আপনার, যেমনভাবে আবেগ দিয়ে গান করেন তেমনভাবে তথ্য সংযোজন আপনার, তার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীদের, অভিজিৎ দা, মৃগাঙ্ক দা, বিক্রমকে, আমাদের টেকনিশিয়ানস ভাইদের ধন্যবাদ, আমাদের সমগ্র এই পরিবারের সদস্য আপনাদের ধন্যবাদ জানিয়ে চলে যাব শেষ গানে। গানে গানে সত্যি এটা একটা টিম ওয়ার্ক। মৃগাঙ্ক দা, অভিজিৎ দা, বিক্রম সবাই না মিলে একসাথে না হলে অনুষ্ঠান কিন্তু কখনোই পূর্ণতা লাভ করে না। সুতরাং সবাইকে ধন্যবাদ জানাই। তো একটি পাঠ করে আমি গানে চলে যাচ্ছি। প্রবুদ্ধ ভারতের প্রতি জাগো আরো একবার, মৃত্যু নহে যে নিদ্রা তব, জাগরণে পুনঃ সঞ্চারিতে নবীন জীবন, আরো উচ্চে লক্ষ্য ধ্যান তরে, প্রদানিতে বিরাম পঙ্কজ আঁখি যুগে, হে সত্য তোমার তরে হ্যার প্রতীক্ষায় আছে বিশ্বজন, তব মৃত্যু নাহি কদাচন। কি অসাধারণ কথা। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে, ওই মহামানব আসে, ওই মহামানব আসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন, এলো মহাজন্মের লগ্ন, আজি আমার রাত্রির দুর্গত রণ যত ধুলি তলে হয়ে গেল ভগ্ন, উদয় শিখরে জাগে মা ভই মা ভই, নবজীবনের আশ্বাসে, উদয় শিখরে জাগে মা ভই মা ভই, নবজীবনের আশ্বাসে, জয় 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 রে মানব অভ্যুদয়, মন্ত্রী উঠিল মহাকাশে, জয় 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 রে মানব অভ্যুদয়, মন্ত্রী উঠিল মহাকাশে, ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে,